টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। অনলাইনেও কালোবাজারের অভিযোগ, আজও টিকিট কিনতে দীর্ঘ লাইন। নাটোরের সিংড়ায় স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। এবং ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে 27 জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 8 জন, 3 দিন করে রিমান্ডে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি সৌমিত্র শুভ্র। চতুর্থ দিনের মতো ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হলো আজ। এ কারণে গতকাল সন্ধ্যা থেকেই রাজধানীর কমলাপুর স্টেশনে কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান টিকিট প্রত্যাশী অনেকেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। পুরুষদের পাশাপাশি নারীরাও আগেভাগেই স্টেশনে এসে ভিড় করেন। টিকিটের জন্য সারা রাত লাইনে দাঁড়িয়ে শুয়ে বসে লুডু খেলে, পত্রিকা কিংবা বই পড়ে সময় পার করেন টিকিট প্রত্যাশীরা। এদিকে স্টেশনে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দীর্ঘ অপেক্ষার পর যারা টিকিট পেয়েছেন তারা ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। রেল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 18,000-এরও বেশি অগ্রিম টিকিট বিক্রি করছেন তারা। আমরা অনেক মহিলা তো সেহেতু আমাদের জন্য এক্সট্রা আরেকটা কাউন্টার হলে আমাদের জন্য বেটার হয়, মানে আমাদের কষ্টটা একটু কম হয়। আমি গতবারে ব্ল্যাকে টিকিট কেটেছিলাম, কিন্তু এবার জানি না কিসির টিকিট কাটা হবে। ব্ল্যাকে থেকে এক একটা 500-800 করে টিকিট বিক্রি হচ্ছে। টিকিট পাবো বলে মনে হয় না, কারণ যদি আসলে আল্লাহ তাআলা যদি আমাদের ভাগ্যে টিকিট রাখে সেই ক্ষেত্রে পেতে পারি। 18 ঘন্টা অপেক্ষার পরে কষ্ট সার্থক হয়েছে, টিকিট আমি পাইছি, বাড়িতে সবাই নিয়ে ঈদ করতে পারবো। আমি চাইছিলাম চেয়ার, কিন্তু চেয়ার পাইনি, আমি শোভন পাইছি। আমার সিরিয়াল নাম্বার ছিল 17। বন্দরনগরী চট্টগ্রামে ঈদ যাত্রার ট্রেনের অগ্রিম টিকিটের জন্য হাহাকার চলছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না যাত্রীরা। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। এতে অনিশ্চিত হয়ে পড়ছে ঈদে বাড়ি যাত্রা। চাহিদার তুলনায় ট্রেন কিংবা বগি কম হওয়ায় রেলের কর্মকর্তারাও অনেকটা অসহায়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চতুর্থ দিনের মতো রোববার সকাল 9টায় শুরু হয় ঈদের অগ্রিম টিকিট বিক্রি, কিন্তু 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় ঢাকাগামী তুন্না এক্সপ্রেস, সিলেটগামী উদয়ন এক্সপ্রেস এবং ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের সব টিকিট। অথচ 15 থেকে 20 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল এসব যাত্রী, কিন্তু টিকিট না পাওয়ায় তাদের মাঝে হতাশা যেমন ছিল তেমনি ছিল চরম ক্ষোভ। মাঝে মধ্যে ওই এনআরবির লোকেরাও এখানে দেখা যায়, ওদেরকে বলে এরা ঢুকে এখান থেকে টিকিট নিয়ে যায়। কুলাউড়া শমশাননগর মাত্র 10 থেকে 12টা টিকিট কাটছে প্যাসেঞ্জারে, এখন বলতেছে টিকিট নাই। এরা এত বড় ট্রেন মাধ্যমে 8 থেকে 10টা ডাব্বা, কিন্তু এখন সিট পাওয়া দিতেছে না। তবে টিকিটের ক্ষেত্রে ব্যতিক্রমও আছে। লাইনের একেবারে প্রথম দিকে যারা দাঁড়াতে পেরেছিলেন তারা অনেকটা সৌভাগ্যবান। বাড়ি যাওয়ার টিকিটকে সোনার হরিণের সাথে তুলনা তাদের। মনে হচ্ছে সোনার হরিণ হাতে পাইছি, খুব ভালো লাগতেছে। অনেক কষ্ট হয়েছে টিকিট পাইতে, কিন্তু আসলে এখন টিকিট পেয়ে আমি অনেক বেশি হ্যাপি। আল্লাহ বাঁচালে এবার বাড়ি যাব, মা বাবার সাথে ঈদ করব। ঈদের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে যাত্রীদের অভিযোগের অন্ত নেই। সবচেয়ে বড় অভিযোগ টিকিট কালোবাজারি এবং কাউন্টারে টিকিট বিক্রিতে ধীরগতি। তবে রেলওয়ে কর্মকর্তারা ধীরগতির বিষয়টি স্বীকার করলেও কালোবাজারি হচ্ছে না বলে দাবি করছেন। সঠিক যাত্রীর হাতে টিকিটটা যায়, অন্য যাতে কোনো কালোবাজারের হাতে টিকিট না যায়, সেই জন্য আমরা কিছু ফর্ম সরবরাহ করেছি। যাত্রীর নাম, যাত্রীর মোবাইল নাম্বার, পারিবারিক সদস্য কয়জন, পুরুষ কয়জন, মহিলা, এই যাচাই বাছাই করতে গিয়ে একটু সময় লাগছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, মহানগর গদুলি, তুন্না নিশিতা, চট্টলা এক্সপ্রেস, সিলেটগামী পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের 16 জুলাই যাত্রার 5,554টি টিকিট বিক্রি করা হয়েছে। এর সাথে ছিল 2টি বিশেষ ট্রেনের টিকিটও। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ব্যাপক সমালোচনার পরও ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা কবল থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। আন্তনগর সহ সব যাত্রীবাহী ট্রেনের টিকিটের মাত্র 65% বিক্রি হয় কাউন্টারের মাধ্যমে, আর বাকি টিকিট চলে যায় নানা ধরনের কোটার আওতায়। এর মধ্যে আবার অনলাইন কোটার টিকিট কালোবাজারে চলে যাওয়ারও অভিযোগ রয়েছে। এ কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যাত্রীরা পান না কাঙ্ক্ষিত টিকিট। কমলদের আরও একটি রিপোর্ট।
অভিজাত ট্রেন হিসেবে পরিচিত চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেসের সিটের সংখ্যা 900, কিন্তু কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হয় মাত্র 525টি টিকিট। একইভাবে মহানগর প্রভাতীর 857টির বিপরীতে 580, মহানগর গোদুলির 803টির বিপরীতে 520টি এবং তুন্না নিশিতার 776টির বিপরীতে 463টি টিকিট বিক্রি করা হয়। শুধু ঢাকা চট্টগ্রাম নয়, চট্টগ্রাম ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেসের 603টির বিপরীতে 444টি, সিলেট রুটের উদয়ন এক্সপ্রেসের 524টির বিপরীতে 320টি টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ টিকিটের বিশাল একটি অংশ চলে যাচ্ছে কোটার আওতায়। টোটাল টিকিটের মধ্যে 65% টিকিট আমাদের এই কাউন্টার থেকে আমরা দিচ্ছি, 25% টিকিট ওই অনলাইনে দিচ্ছে, এই টোটাল 90%, 5% ভিআইপি এবং 5% স্টাফ কোটা, এই টোটাল 100%। নিরাপদ বাহন হিসেবে রেলযাত্রায় মানুষের আগ্রহ বেশি, ফলে বিশেষ ছুটির সময়ে স্টেশন কাউন্টারে লেগে থাকে যাত্রীদের টিকিটের লাইন। কিন্তু কোটার কারণে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। 45% কোঠা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সাধারণ যে যাত্রী আছে এদের আমাদের ভোগান্তি পড়তে হয়। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাবো কি পাবো না এটা নিয়ে আমার একটা সংশয় রয়েছে। টিকিটের যে পথটা যেন উন্মুক্তভাবে প্রত্যেকের কাছে উন্মুক্ত ওপেনলি ভাবে টিকিটটা যেন ছাড়া হয়। টিকিটের কোটা নিয়ে যাত্রীদের নানা অভিযোগ থাকলেও রেলওয়ে কর্মকর্তাদের রয়েছে ভিন্ন ব্যাখ্যা। কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠী বিশেষের জন্য এটা রাখা হয়নি, এটা সবার জন্য উন্মুক্ত। আপনিও কাটতে পারেন, আমিও কাটতে পারি, যে কেউ কাটতে পারবে অনলাইনে। আর অন্য যে কোটাটা আছে সেটা হলো আমাদের ভিআইপি কোটা এবং আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য কিছু কোটা, সেটা তো খুবই সামান্য। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে প্রতিদিন 150-র বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, আর বছরে ট্রেন ভ্রমণ করে অন্তত 2.5 কোটি যাত্রী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে 27 জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার 8 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদনের শুনানির জন্য বেলা 12টায় তাদের আদালতে হাজির করা হয়। বিচারক আহসান হাবিব বাদী ও বিবাদী পক্ষের যুক্তি শুনে প্রত্যেক আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় 10 কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। শুক্রবার ভোরে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী এলাকায় নুরানি জর্দার ফ্যাক্টরিতে জাকাতের কাপড় নিতে যান অসংখ্য মানুষ। সেখানে ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে 27 জন মারা যান। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি শেষে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং তা 10 কার্য দিবসের মধ্যে কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আসামিদেরকে সতর্কতার সহিত জিজ্ঞাসা করার জন্য নির্দেশ দিয়েছে। এবং আমাদের জামিনের আবেদন, আমরা আসামির পক্ষে জামিন চেয়েছিলাম, জামিনের আবেদন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে নামঞ্জুর করেছেন। এদিকে দুর্ঘটনা এড়াতে সরকারি ব্যবস্থাপনায় জাকাত দিতে নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সকালে ময়মনসিংহে পদদলিত হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি একথা বলেন। জনগণকে অনুরোধ করবো যে আপনারা রাষ্ট্রীয় জাকাত ফান্ড থেকে জাকাত প্রপারলি ডিস্ট্রিবিউট করা হবে এবং এতে কোনো ঝামেলা হবে না। এই জন্য এটা এখন সরকারের কোষাগারে জমা দিবেন, আমরাও পদক্ষেপ নেব যাতে প্রপারলি এই জাকাত বিতরণ হয়। মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক এটা নির্দেশ জারি করব, নির্দেশনা। বাংলা সময় আরো থাকছে। নোয়াখালীতে তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষে এক হিজড়া নিহত, আহত আরো অন্তত 3। এবং নরসিংদীতে ধর্ষণ মামলায় 5 আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, 1 লাখ টাকা করে জরিমানা। নাটোরের সিংড়ায় স্ত্রীসহ এক মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানান, সিংড়া উপজেলার শাওইল গ্রামে এই ঘটনা ঘটে। গতকাল মাঝরাতে কে বা কারা মুক্তিযোদ্ধা ননীগোপাল কুণ্ডু ও তার স্ত্রী চিত্রারানী কুণ্ডুকে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে প্রতিবেশীরা বাড়ির উঠানে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, এই দম্পতির 2 ছেলে ভারতে থাকেন, তবে কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। আমি দেখতেছি খোঁজ নেই, আমরা তো
নোয়াখালীতে তুচ্ছ ঘটনার জের ধরে দুপক্ষের সংঘর্ষে এক হিজড়া নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত মাসে চরকাকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে হিজড়া দল চাঁদা দাবি করে। চাহিদা মতো টাকা দিতে অপারগতা প্রকাশ করায় হিজড়াদের সঙ্গে ওই বাড়ির লোকজনের মারামারি হয়। পরে শনিবার রাতে ঈদ উপলক্ষে হিজড়ার দলটি বিভিন্ন দোকানে টাকা চাইতে গেলে আগের ঘটনার জের ধরে তাদেরকে মারধর করা হয়। পরে হিজড়ার দল নতুন বাজার এলাকার ওই বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর নামে এক হিজড়াকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছয়জন হিজড়া ওই বাড়িতে যায়, চৌকিদার বাড়িতে যায়, লাঠি টাঠি ছিল তাদের কাছে, যে বাড়ি আক্রমণ করবে এরকম একটা। তখন ওই বাড়ির লোকজন এবং আশেপাশের লোকজন মিলায় এই মারামারি হয়। এই মারামারিতে 3 জন হিজড়া আহত হয়, 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয় কোম্পানিগঞ্জ। সেখান থেকে 2 জনকে সদরে রেফার করে, প্রতিমধ্যে 1 জন মারা যায়। নরসিংদীতে ধর্ষণ মামলায় 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও 1 লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহমদ এই দণ্ডাদেশ দেন। মামলার এজাহারে বলা হয়, 2014 সালে এক কিশোরী মেয়েকে সদর উপজেলার শাহ আলম, সবুজ মিয়া, রমজান আলী, মুবারক হোসেন ও রায়পুরা উপজেলার জাহিদুল ইসলাম পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মোট 6 জনের সাক্ষ্য প্রমাণ শেষে আজ মামলার রায় দেওয়া হলো। দর্শন করার পরে মামলার আসামিরা গ্রেপ্তার হয়। হওয়ার পরে আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মোট 6 জন সাক্ষ্য প্রদান করে। করার পরে তাদের বিরুদ্ধে আজকের যাবজ্জীবন সাজা হয়। 1 লক্ষ টাকা জরিমানা হয়, অনাদায়ে আরও 1 বছরের সাজা হয়। ময়মনসিংহের নান্দাইলে বাবা ও 3 ছেলেকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেফতারকৃত কামালের 5 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে এই রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিকেলে এ বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়পুরের সিঙ্গেরবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। ওই দিন রাতেই তাকে ময়মনসিংহ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ পর্যন্ত হত্যা মামলার 5 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত 3 জুলাই রাতে পারিবারিক কলহের জের ধরে বিল্লাল হোসেন ও তার 3 ছেলেকে হত্যা করে লাল মিয়া ও তার ছেলেরা। এই ঘটনায় নিহতের স্ত্রী 12 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এই মামলার এজাহারনামা 2 নম্বর আসামি। আর ইতিপূর্বে আমরা অবশ্য এর অন্যতম যে আসামি হিরণ এবং হারুন, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তারা 164 করেছে বিজ্ঞ আদালতে। এই 164ও সে এই আসামি হিসেবে আছে। তো আমরা বাকি আসামিও আমরা ধরার জন্য চেষ্টা করছি। সাতক্ষীরার কুশখালী সীমান্ত হতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে রাস্তার উপরে নিহত মুকুল হোসেনের গলিত লাশ উদ্ধার করা হয়। তার গায়ে গুলির চিহ্ন রয়েছে। এর আগে শুক্রবার রাতে ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার পথে বিএসএফ এর গুলিতে নিহত হন তিনি। সে মূলত চুলার পথে গরু পরে আনার চেষ্টা করে এবং ওর উপরে যাওয়ার পরে সে আর ফিরে আসে না। তার সঙ্গীদের মধ্যে কেউ কেউ বলে বিএসএফ এর সাথে তাদের দেখাশোনা হাওয়া খেয়ে তারা পার হয়ে চলে এসেছে। তার ডেড বডি বাঁধহেলকে ফাঁকা রাস্তার উপরে পরিত্যক্ত অবস্থা আমরা পাই। তার দেহে গুলির চিহ্ন দেখা যায়। কদিনের টানা বৃষ্টিতে বাগেরহাট, সাতক্ষীরা ও শরীয়তপুরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বিশুদ্ধ খাবার পানি, পয় নিষ্কাশন ব্যবস্থার অভাবে মানবতর জীবনযাপন করছে তারা। বাগেরহাটে পানিবন্দী অবস্থায় আছেন হাজার হাজার পরিবারের সদস্য। মৎস্যঘের, পুকুর, নদীনালা ও ক্ষেত খামার বৃষ্টির পানিতে একাকার হয়ে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন দুর্গত মানুষেরা। এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন।
সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর, বকচরা, রইজপুর সহ 15 থেকে 20টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। মৎস্যক্ষের ভেসে যাওয়ায় বড় রকমের ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খাল অবৈধ দখল করে মাছ চাষ করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এদিকে কমতে শুরু করেছে পদ্মা ও মেঘনা সহ শরীয়তপুরের সকল নদ নদীর পানি। পদ্মা নদীর পানি বিপদসীমার 16 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন জেলার লক্ষাধিক মানুষ। বাড়ছে পানিবাহিত নানা রোগের প্রকোপও। ফরিদপুরে পদ্মা নদীতে শহররক্ষা বাঁধের ধলার মোড় এলাকায় 30 মিটার অংশে ধস নেমেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষ। প্রমত্তা পদ্মার স্রোতের তোড়ে ধসে পড়েছে ফরিদপুর শহররক্ষা বাঁধের একাংশ। এতে শহরতলির ধলার মোড়ের পাশে 30 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের দাবি, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলেই শহররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। তবে দ্রুত বাঁধটি মেরামতের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 2010 সালের শেষের দিকে ধলার মোড় থেকে হাজীগঞ্জ পর্যন্ত প্রায় 10 কিলোমিটার শহররক্ষা বাঁধটি নির্মাণ করা হয়। নদী ভাঙনের ফলে আমাদের এই আশেপাশের যে বাড়ি ঘরগুলো আছে এটা চরম হুমকির মুখে পড়ে গেছে। তো এটা আশু ব্যবস্থা না করলে দেখা গেল আরো ভিতরে 2-3 কিলো ভিতরে চলে যেতে পারে। আজকে রাত্রে এটা দাবি গেছে, আমাদের সরকারের কাছে দাবি অতি শীঘ্রই এটা মেরামত করার জন্য। এটা আসলে অত্যন্ত প্রচন্ড স্রোত এবং পানির চাপে উন্নয়নের ফলে এখানে ইডি কারেন্ট ফর্ম হয় এবং এখানে স্কাউরিং হওয়ার ফলে ইরোশন হয়ে ধসটা নেমেছে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে দারুণভাবে চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা। মিরপুর স্টেডিয়ামে টস জিতে টাইগারদের বিপক্ষে এখন ব্যাট করছে প্রোটিয়ারা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ 9 উইকেটে 160 রান। ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের টপ অর্ডারে এদিন শুরুতেই ধাক্কা দেন মুস্তাফিজ। দলীয় 16 রানের সময় তার বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ডিকক। এরপর ডুপ্লেসিকে সঙ্গে নিয়ে বড় জুটি করার চেষ্টা করলেও দলীয় 45 ও ব্যক্তিগত 22 রানের সময় আরেক ওপেনার আমলার স্ট্যাম্প উড়িয়ে দেন রুবেল। এরপর দলীয় স্কোরে মাত্র 14 রান যোগ হতে স্পিনার নাসিরের বলে রোজ পরিষ্কার বোল্ড হয়ে মাঠ ছাড়লে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। এরপর দলীয় 74 রানে মিলারকে মাহমুদুল্লাহ রিয়াদ ও 94 রানে ডুপ্লেসিকে স্পিনার নাসির নিজের দ্বিতীয় শিকারে পরিণত করলে ধস নামে প্রোটিয়া ব্যাটিং লাইন আপে। সেখান থেকে দলীয় স্কোরে 6 রান যোগ হতেই তরুণ মুস্তাফিজের কাটারে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরেন ডুমিনি। এরপর দলীয় 116 রানে মরিস রুবেলের ও 138 রানে রাবাদা মুস্তাফিজের শিকারে পরিণত হলে ম্যাচে ফিরতে পারেনি প্রোটিয়ারা। এরপর আবারও নাসিরের আঘাতে সাজঘরে ফেরে কাইল অ্যাবট। দর্শক, 163 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকা দল। একটু আগেই তাদের সবকটি উইকেটের পতন ঘটে। যাচ্ছে পরের খবরে। চট্টগ্রামে অনুমোদনহীন একটি কেমিক্যাল গোডাউন সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিককে 3 মাসের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, নাসিরাবাদ আবাসিক এলাকায় অবৈধভাবে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য একটি গোডাউনে রাখা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান তারা। আইনগতভাবে আবাসিক এলাকায় কোনো কেমিক্যাল গোডাউন থাকতে পারে না, এমনকি বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ছাড়া কেমিক্যাল কারখানা ব্যবহারও নিষিদ্ধ। এসব কারণেই কারখানাটি সিলগালা করে দেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দিন যত গড়াচ্ছে ততই জমে উঠছে কুষ্টিয়ার ঈদবাজার। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রোজার শুরু থেকেই কেনাকাটায় ব্যস্ত হয়ে ওঠেন সব বয়সী নারী পুরুষ। আর তাই শপিং মলগুলোতে বেড়েছে মানুষের ভিড়। আর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বিপণী বিতানগুলোতে বাহারি ফ্যাশন ও নানা স্টাইলের পোশাকের পসরা সাজানো হয়েছে। জেলার প্রায় সব মার্কেটেই দেখা গেছে ভারতীয় পোশাকের আধিক্য। নতুন নতুন ডিজাইন ও স্টাইলের কারণে ক্রেতারাও ঝুঁকছেন এসব পোশাকের প্রতি। ছেলেদের জন্য এসেছে মোদি পাঞ্জাবি ও কোটি। এদিকে গত বছরের চেয়ে এবার ঈদের বাজার ভালো বলে জানালেন ব্যবসায়ীরা। দেখছি, পছন্দও হচ্ছে,
তা পাঞ্জাবি কেনার ইচ্ছা আছে এবং বাচ্চাদের কাপড় চোপড় কেনার ইচ্ছা আছে। এবার আমি সুতি শাড়ি কিনবো আর কিছু হেভি কাজ করা এরকম শাড়ি কিনবো। আমি একটি লেহেঙ্গার কিনেছি, আরো অনেক কিছু কিনবো। আমাদের ডিজাইনের পাঞ্জাবিগুলো টোটালি ব্যতিক্রম। কুষ্টিয়া মানে খুলনা ডিভিশনে আমাদের পাঞ্জাবি না, আমাদের ডিজাইনগুলো আমাদের দোকানে আর প্রতিটা পিস 4 পিস করে। 15,000 থেকে 22,000 খুবই ভালো। আর এবার বেশি চাহিদা হলো দেশি শাড়ি, টাঙ্গাইল, জামদানি, তারপরে মিরপুরি, বেনারসি এইসব শাড়ির বেশি চাহিদা। সামনে ঈদ, আনন্দে মেতে ওঠার প্রস্তুতি চারিদিকে, কিন্তু বছরের শুরু থেকেই অন্ধকারে অভাব অনটনেই কাটছে সুন্দরবনের উপর নির্ভরশীল যেসব জেলে, বাওয়ালি ও মওয়ালি তাদের পরিবারগুলো। কারণ চলতি বছরের শুরুতে বন কর্তৃপক্ষ আগামী 5 বছর নদী থেকে মাছ ও কাঁকড়া ধরা নিষিদ্ধের পাশাপাশি গোলপাতা ও মধু সংগ্রহ সীমিত করেছে। আর এতে অসহায় ও কর্মহীন হয়ে পড়েছেন কয়েক লাখ বনজীবী। বাংলা প্রতিনিধি হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে উঠেছে অভাবী জনপদ জেলেপল্লী। এখানকার মানুষের জীবন জীবিকা মূলত মাছ ধরার উপর নির্ভরশীল। মৌসুম ভেদে তারা কখনো জেলে, কখনো বাওয়ালি, আবার কখনো মোয়াল। কিন্তু চলতি বছরের শুরুতে বন কর্তৃপক্ষ আগামী 5 বছর এখানকার নদী থেকে মাছ ও কাঁকড়া ধরা নিষিদ্ধ করেছে, পাশাপাশি গোলপাতা ও মধু সংগ্রহ সীমিত করেছে। ফলে গত কয়েক মাস ধরে অসহায় ও কর্মহীন হয়ে পড়েছেন এখানকার কয়েক লাখ বনজীবী। সামনে ঈদ, বনজীবী জাহাঙ্গীর জানেন না কিভাবে ঈদের সময়টা কাটবে তার পরিবারের। নিজেদের এমনি রুজির ব্যবস্থাই নেই, তাই কেমন করে কাটবে। সুন্দরবনের উপর কিন্তু আমাদের মানে ইনকাম, সেই সুন্দরবনের ইনকামটা কিন্তু আমাদের আস্তে আস্তে মানে বন্ধ হয়ে যাচ্ছে। ড্যাংমারি ফরেস্ট অফিস হইতে গাগড়ামারি ফরেস্ট অফিস পর্যন্ত জাল বন্ধ, এই বন্ধ হওয়াতে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। জাহাঙ্গীরের মতো বেলাল সর্দার, ইবাদুল গাজী ও সোভান সর্দার সহ অনেকেরই সাধ্য নেই ঈদে নিজের সন্তান ও পরিবারের সদস্যদের নতুন কাপড় কিনে দেওয়ার। পরিবারও কিছু দিতে পারিনি, ছেলেরও কিছু দিতে পারিনি, তাদের নাতি ভর্তি আছে তাকেও কিছু দিতে পারিনি। এইভাবে দিন যাচ্ছে, বলে না 5-6 মাস কোনো ইনকাম নেই আমার। বাচ্চা কাছারে যে কাপড় চোপড় দেবো ঈদের বা সংযম করবো, তা কোনো আইন কেমন নিজেরা তাই চলতে পারতেছি না। তাই পরিবারের কোমলমতি শিশু কিশোরদের মুখেও নেই হাসি। আমার মা বাবা বলেছে আমাদের নতুন কাপড় চোপড় দিবে, কিন্তু মাছ না পড়লে আমাদের সেটা হবে না। মাছ যদি পরে নদীতে তাহলে আমরা জামা কাপড় কিনতে পারি আর কি, আর যদি না পরে তাহলে তো আমাদের আর এরকম আশা করা যায় না। উপার্জন নেই, তাই ঈদ আনন্দ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কাটা জেগে বসেছে সুন্দরবন পাড়ের প্রায় 3.5 লাখ মানুষের মধ্যে। এই অবস্থায় আয়ের বিকল্প ব্যবস্থা সৃষ্টির জন্য সরকারের কাছে মানবিক আবেদন জানিয়েছেন তারা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টিকিট বিক্রির ক্ষেত্রে কোটা প্রথা থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। অনলাইনেও কালোবাজারির অভিযোগ, আজও টিকিট কিনতে দীর্ঘ লাইন। নাটোরের সিংগায় স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে 27 জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার 8 জন 3 দিন করে রিমান্ডে। এবং দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের বিধ্বংসী বোলিংয়ে 162 রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা। মুস্তাফিজুর নাসিরের শিকার 3টি করে উইকেট। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গে থাকুন সময়।